যে আমাদের আজকের টপিক হলো প্রাণী পরিচিতি, তাই না? অ্যানিমেল আইডেন্টিটি। প্রাণী পরিচিতি কেন বলতেছি এখানে বিষয়টা, আমরা এই আগের অধ্যায়ে কি পড়ে আসছি বলতো, প্রাণীর বিভিন্নতা এবং শ্রেণীবিন্যাস। ওখানে দেখছি যে আমাদের এই পৃথিবীতে যত ধরনের প্রাণী আছে, উদ্ভিদ না শুধুমাত্র প্রাণী, তার কারণ জীব আছে, তো জীবকে আমরা চিনি, তাই না? জীব বলতে উদ্ভিদ এবং প্রাণী। এবং আমার জীব আবার বিভিন্ন ধরনের আছে, কিছু আছে অণুজীব আর কিছু আছে কি বলতো বড় জীব, তাই না? বড় জীব, বড় জীবের মধ্যে কি আছে, উদ্ভিদ এবং প্রাণী আছে। এবং এই বিভিন্ন উদ্ভিদের মধ্যে আবার দেখা যায় কিছু আছে কি নিম্ন শ্রেণীর উদ্ভিদ, অ্যাভাস্কুলার বলা হয়, আবার কিছু কি বলা কি ভাস্কুলার উদ্ভিদ। ভাস্কুলার মানে কি জানো, ওই দিন উপরে আসলাম উন্নত উদ্ভিদ, অর্থাৎ এদের মধ্যে কি আছে পরিবহন তন্ত্র থাকে আর কি, বুঝছো? পরিবহন তন্ত্র থাকে, যেমন জাইলেম ফ্লোয়েম তো পড়ছো, এইগুলো তাদের থাকে সুগঠিত, তাদেরকে বলা হয় ভাস্কুলার উদ্ভিদ। তো এই যে ভাস্কুলার উদ্ভিদে থাকে, হ্যাঁ উদ্ভিদে তো থাকে। তো এই যে ভাস্কুলার উদ্ভিদ যাদের মধ্যে জাইলেম এবং ফ্লোয়েম থাকবে, এগুলা কি করে পরিবহনের কাজ করে, তাই না? পড়ছো এগুলো, এইগুলা পড়ছো। তো এইটা এগুলার আছে। তো আমাদের এর আগে অর্ধেকটাই ছিল কি বলতো, প্রাণী সম্পর্কে আলোচনা ছিল। কোন প্রাণী? যে বহুকোষী প্রাণী। বহুকোষী প্রাণীর মধ্যে আবার কি হয়, কার মধ্যে টিস্যু তৈরি হয়, কার মধ্যে অঙ্গ তৈরি হয়, কার মধ্যে তন্ত্র তৈরি হয়। এগুলা কিন্তু পড়ে আসছি, গত ক্লাসে অংশের ক্লাসে পড়ছি, এইগুলা পড়ছি। তো এই যে ওখানে আমরা প্রাণীর শ্রেণী বিন্যাস পড়লাম, বিভিন্নতা পড়লাম, তো কিছু করে আমরা বৈশিষ্ট্য পড়ছো না তোমরা? ছোট ক্লাসে পড়ছো, ক্লাস 8 পড়ছো। তো ওইগুলো পড়ছি, ওগুলো একটু ধারণা দিছি। তার মধ্যে থেকে কয়েকটা প্রাণী, কয়টা প্রাণী বলো তো? তিনটা প্রাণী এবং প্রাণী তিনটা আলাদা আলাদা কি পড়বে, আলাদা আলাদা পড়বে না, একই কি আলাদা আলাদা পড়বে। তিনটা প্রাণী সম্পর্কে একটু বিস্তারিত ধারণা দিছে আমাদের এখানে। তো আমাদের এই বই দেখা যাবে যে মোটামুটি তোমরা দেখবা তিনটা প্রাণী, এই যে আমাদের যে এটা কি বলতো জুলজি না, প্রাণী বিজ্ঞানে ওভারঅল 4টা প্রাণী নিয়ে বিস্তারিত আলোচনা করা আছে। কয়টা প্রাণী? কি কি বলতো? একটা মানুষ, রুই মাছ, হাইড্রা, ঘাস প্রাণী। আর একটা প্রাণীর সম্পর্কে একটু মোটামুটি ভাবে বলছি, সেটা কি বলতো? বলতে পারবা? বলছিলাম মৌমাছি নিয়ে আছে, ঠিক আছে? ওটা তো একদম আলাদা। তাহলে এইগুলো প্রাণী পরিচিত আমাদের এই বইয়ের মধ্যে আছে, ঠিক আছে? তো এখানে দেখো, তাহলে প্রথম যেটা ছিল আমরা মাঝে আমরা পড়ছিলাম কি বলতো, ঘাস প্রেমী পড়ছি। এখন আছে আমাদের একটা হাইড্রা। তো এখানে আর মনে হয় না আমাদের সূচনা পড়া দরকার আছে। তারপর বলি, দেখো বৈচিত্র্যময় এই পৃথিবীতে নানা ধরনের প্রাণী বাস করে। বৈচিত্র্য রয়েছে এদের বসতি, গঠন, চলন, খাদ্য গ্রহণ, আচার ব্যবহার, প্রজনন, সবকিছুতে কি আছে বৈচিত্র্য আছে, এক একজন এক এক রকম। কেবল প্রাণীর মধ্যে কোনোটা কি সরল প্রকৃতির, আবার কেউ হতো জটিল গঠনের অধিকারী। কারো শুধুমাত্র কোষ দ্বারাই তৈরি, কোষগুলো একের পর এক সাজিত হয়ে একটা প্রাণী তৈরি করছে। যেমন কারা বলতো? পরিফেরা পরা প্রাণীরা কি নামে পরিচিত? স্পঞ্জ নামে পরিচিত। তারা শুধুমাত্র কোষগুলো পাশাপাশি সজ্জিত হয়ে একটা কাঠামো লাভ করে, তাই না? ওই জেলিফিশ যেগুলো আছে, ঠিক আছে, এটা কোষীয় গঠনমাত্রার প্রাণী। আবার কেউ আবার কি তৈরি করে, টিস্যু তৈরি করে, অঙ্গ। আমরা যেমন উন্নত প্রাণী সব থেকে, যেমন আমরা মানুষ একটা উন্নত প্রাণী বলতে পারো, আবার যে গরু ছাগল এগুলো উন্নত প্রাণী। এইগুলোর মধ্যে অঙ্গতন্ত্র তৈরি হয়, সিস্টেম আছে। যেমন আমরা বলি শ্বসন তন্ত্র আছে, পরিপাক তন্ত্র আছে, রেচন তন্ত্র আছে, তন্ত্র তৈরি, এগুলো উন্নত প্রাণী, বুঝছো? তো এই অধ্যায়ে আমরা কি সম্পর্কে জানবো? হাইড্রা, ঘাস প্রাণী, রুই মাছ সম্বন্ধে আলোচনা করবো। তো এখানে দেখো এগুলো আছে। প্রথমটা আমাদের কি বলতো? হাইড্রা। আমরা এগুলো না পড়ি। তো দেখো এখানে প্রথমটা হলো আমাদের হাইড্রা। তো হাইড্রা নিয়ে একটা গল্প আছে, কি আছে? গল্প আছে। কেমন গল্প? তো দেখি এখানে একটা দেখো, হাইড্রা শব্দটা আসলে কোথা থেকে আসছে। তো আমরা এখানে একটু দেখি কি বলছে। হাইড্রা হচ্ছে নিডারিয়া পরভুক্ত সরল গঠনের জলজ প্রাণী। কি গঠনের? সরল গঠনের। এটা কি প্রাণী? জলজ প্রাণী। অর্থাৎ এটা বাস করে কোথায় বলতো? পানিতে বাস করে, জলে বসবাস করে। এবং আমরা দেখছিলাম যে প্রাণী জগতের কয়টা পর্ব আছে? 33টা পর্ব আছে, যার মধ্যে মেজর কয়টি? 9টি। আর মাইনর ছিল বা গৌণ ছিল কয়টি? বাকিগুলো। এর মধ্যে দেখছিলাম নিডারিয়া পর্বটা ছিল 2 নম্বরে, পরিফেরা নিডারিয়া। কি ছিল? পরিফেরা নিডারিয়া 2 নম্বরে। এবং ওখানে আমরা দেখছিলাম এটা ছিল কি মাত্রার? কোষ, টিস্যু মাত্রার প্রাণী ছিল। আমরা প্রথমটা ছিল কোষ, তারপরটা হলো কি? টিস্যু, কোষ টিস্যু মাত্রার গঠন এটা ছিল। এটা সরলতম গঠনের প্রাণী মোটামুটি ভাবে, শুরুর দিকে প্রাণী তো সরলতম গঠনের প্রাণী আর কি। ওকে,
প্রাণী জগতের এই, এবং এটা আমরা জানি কি, নাম তো নিডারিয়া, তাই না? এবং প্রাণী জগতের দুটি পর্ব দ্বিস্তর বা মানে এটা দ্বিস্তরী বা ডিপ্লোব্লাস্টিক প্রাণী। এটা কেমন ধরনের প্রাণী? দ্বিস্তর বা ডিপ্লোব্লাস্টিক প্রাণী। আমরা জানি যে ভূমিও কয়টা লেয়ার থাকে প্রাণীদের? 3টা লেয়ার পড়ে আসছে। প্রাণীদের ভূমিও লেয়ার থেকে কয়টি? 3টা। একটা হলো এক্টোডার্ম, একটা হলো মেসোডার্ম, একটা হলো এন্ডোডার্ম। তবে সবার 3টা থাকে না। যেমন যারা কোষীয় গঠনের প্রাণী পরিফেরা, এদের কোনো লেয়ারই থাকে না। তারপরে কোনটা আসে? নিডারিয়া। এদের মধ্যে 2টা লেয়ার থাকে, একটা হলো এক্টোডার্ম, একটা হলো এন্ডোডার্ম। মাঝের মধ্যে কোনো ডার্ম থাকে না। এর মধ্যে কি থাকবে? জেলির মতো একটা পদার্থ থাকবে। এখানে অকোষীয় জেলির মতো একটা পদার্থ থাকবে, যাকে বলা হয় মেসোগ্লিয়া। ঠিক আছে? তাহলে এটা তাহলে কিন্তু নিডারে পরে যে 2 নাম্বার পর্বে এটা 2টা স্তর আছে, বাকি সবগুলাই কি ত্রিস্তরী প্রাণী, তাই না? দ্বিস্তরী শুধুমাত্র একটাই, নিডারে পর্বে প্রাণীগুলো। তো তাহলে 2টা স্তর, একটা হলো এক্টোডার্ম, একটা হলো এন্ডোডার্ম। এখানে যে কি বলা হয়? ডিপ্লোব্লাস্টিক প্রাণী বলা হয়। ঠিক আছে? ওকে, এটি হচ্ছে নিডারিয়া অনেকটি, মানে এটা মানে আমাদের এই 8টার মধ্যে একটা। তবে এই যে টিনোফেরাও একটা পর্ব আছে, এটা কি বলতো? দ্বিস্তর বিশিষ্ট প্রাণী। ঠিক আছে? তো সুইজারল্যান্ডের প্রকৃতি বিজ্ঞানী আব্রাহাম টেম্পলে এই কি করছে? 1744 সালে হাইড্রার প্রচন্ড পুনরুৎপত্তি ক্ষমতা প্রকাশের মাধ্যমে এর প্রাণী প্রকৃতিকে এমন ভাবে প্রতিষ্ঠিত করেন যার ফলে হাইড্রার ব্যাপক পরিস্থিতি ঘটে। মানে কি বলতো? এই যে হাইড্রা সম্পর্কে তিনি বলেন যে তার পুনরুৎপত্তি সম্পর্কে বলেন ক্ষমতা, অর্থাৎ হাইড্রার একটা বৈশিষ্ট্য আছে। সেটা কি? হাইড্রাকে তুমি যদি কেটে ফেলো, প্রতিটা খণ্ডিত অংশ থেকে স্বাধীন আবার কি প্রাণী উদ্ভব হয়, তৈরি হয়। এই যে পুনরুৎপত্তি হয়, ঠিক আছে, রিজেনারেশন হচ্ছে, রিপ্রোডাকশন হচ্ছে, ঠিক আছে, এটার কারণে এটা একটা কি হয় বলতো? একটা ছড়িয়ে পড়ে কথাটা, যে কেমন একটা প্রাণী কাটতে সেখান থেকে অন্য একটা প্রাণী হচ্ছে, তাই না? এই জন্য এটা কিন্তু ছড়িয়ে পড়ে আর কি। কে সর্বপ্রথম এটা দেখেন বলতো? আব্রাহাম টেম্পলে। ওকে, এই জন্য টেম্পলকে হাইড্রার আবিষ্কারক হিসাবে গণ্য করা হয়। 1758 সালে ক্যারোলাস লিনিয়াস, এটা কি বলতো? ইনি প্রকৃতি বিজ্ঞানী। এটা হলো শ্রেণীবিন্যাসের জনক। শ্রেণীবিন্যাসের জনক কে? কিসের শ্রেণীবিন্যাসের জনক? প্রাণীদের। প্রাণী শ্রেণীবিন্যাসের জনক হলো ক্যারোলাস লিনিয়াস। তিনি অ্যানিমিলিয়া জগৎকে এই যে ভাগ করেন আর কি, তো প্রাণী জগৎকে অ্যানিমিলিয়া নামকরণ করেন এবং সেগুলো আবার ভাগ করেন। এর নাম দেন হলো হাইড্রা। কে নাম দেন বলতো? ক্যারোলাস লিনিয়াস। গ্রিক রূপকথার 9 মাথাওয়ালা ড্রাগনের নাম অনুসারে এর নামকরণ করা। কি নাম অনুসারে? গ্রিক রূপকথার 9 মাথাওয়ালা ড্রাগনের নাম অনুসারে। এই ড্রাগনটির একটি মাথা কাটলে তার বদলে 2টি বা তার বেশি মাথা গজত, মিলে 2টাই গজত। ঠিক আছে? হাইড্রা ওই ড্রাগনের মতো হারানো বা খণ্ডিত অংশ পুনরায় সৃষ্টি করতে পারে, তাই অনেক সময় বহু মাথাওয়ালা সদস্য আবির্ভাব হয় আর কি। ঠিক আছে? আবির্ভূত হয়। মহাবীর হারকিউলিস অবশ্যই দানবকে কি করে? বধ করেন। গল্পটা শুনবা? হ্যাঁ, ইন্টারেস্টিং গল্প। আচ্ছা বলি, হালকা করে বলি। হ্যাঁ বলেন। তো মনে করো এই যে বললাম যে বিজ্ঞানে কি একটা মহাবীর একটা দানব ছিল, নাম কি বলতো? হারকিউলিস। এটা কিন্তু একটা রূপকথা, গ্রিক রূপকথা। কিসের বলতো? গ্রিক পুরাণের একটা রূপকথা। তো হারকিউলিস ছিল একটা কি ছিল বলতো? মহাবীর ছিল। সে কি মানুষ ছিল নাকি কোন দেবতা ছিল? সে মানুষ এবং দেবতার মাঝামাঝি ছিল। মানুষ এবং দেবতা, মানে তার মধ্যে 2 গুণই ছিল। কেন? কারণ তার বাবার নাম ছিল কি বলতো? জিউস। বুঝতে করতে হবে না, বাবার নাম ছিল জিউস। এবং হ্যাঁ, বাবার নাম হলো জিউস এবং সে ছিল হলো কি দেবতা এবং দেবরাজ। ঠিক আছে? দেবরাজ ছিল, দেবতাদের রাজা ছিল জিউস। এবং তার এই যে জিউস যে বললাম না, এই জিউসের একটা স্ত্রী ছিল, দেবী। তার নাম ছিল হলো হেরা দেবী ছিল। তো এরা স্বামী স্ত্রী ছিল। বাট এই যে জিউস কি করছে, এর একটা মানে মানুষের কন্যা, বুঝছো, একটা মেয়ের সাথে সম্পর্ক ছিল, অর্থাৎ মানুষের সাথে। এর নাম কি? আমনে, মানে একটা মেয়ে ছিল, তার ওই একটা মেয়ের সাথে, যেটা মানুষ আর কি, মানুষের সাথে সম্পর্ক ছিল, অবৈধ সম্পর্ক। এই অবৈধ সম্পর্কের কারণে একটা ছেলে হয়,
সেটাই কি বলতো বিজ্ঞানী? এই আমাদের মহাবীর হারকিউলিস। বলতেছি হারকিউলিস, হারকিউলিস। তার মানে এটা কিন্তু একটা অবৈধ সম্পর্কের কারণে একটা ছেলে হয় হারকিউলিস। তাহলে এর মধ্যে কিন্তু দুইজনের বৈশিষ্ট্য আছে, একটা কি বলতো মানুষের, একটা হলো দুইজনের বৈশিষ্ট্য থাকে। তো মানুষের বৈশিষ্ট্য তার মধ্যে আছে, সে কি বলতো, তা অবশ্যই মরণশীল। দেবতারা তো মরে না, কিন্তু হারকিউলিস তো কি মানুষের বৈশিষ্ট্য আছে, এই জন্য মরণশীল। কিন্তু দেবতার পুত্র হওয়ার কারণে তার মধ্যে অনেক শক্তি হয়, শক্তি থাকে, অলৌকিক ক্ষমতা থাকে, মানে শক্তিশালী হয় আর কি। অলৌকিক থাকে না, শক্তিশালী হওয়া থাকে। এখন এই যে হেরা আছে, হেরা দেবী কি করে, এই যে এটা ঈর্ষান্বিত হয়, এটা সহ্য হবে স্ত্রী না, তো এর জন্য এই হারকিউলিসকে অনেক মারতে চায়। ছোটবেলায় দেখা যায়, মানে অনেক ইতিহাস আছে, কাহিনী আছে যে সাপ দিয়ে মারার চেষ্টা করে, কিন্তু হারকিউলিসই মারি ফেলে সাপগুলোকে, বুঝছো, বেটের মধ্যে পাঠায় দেয়, একবার 2টা সাপ পাঠায় দেয়। আবার মনে করো এক পর্যায়ে যখন বড় হয়, বিবাহ করছে হারকিউলিস, মহাবীর, একজন ভালো একজন শক্তিশালী বীর। তো ওই টাইমে এই যে একটা ক্ষোভ আছে কিনা, তারপরে ক্ষোভ অবশ্যই আছে। তো এই ক্ষোভের কারণে এই হারকিউলিসকে সে অভিশাপ দেয়। কেমন অভিশাপ? যে পাগলের ফেলে দেয়, পাগল হয়ে যায়, এরকম একটা অভিশাপ দেয়। তো এই অভিশাপ দেওয়ার কারণে সে পাগল হয়ে যায়। তখন তার স্ত্রী ছিল এবং সন্তান ছিল হারকিউলিসের। তো তার স্ত্রীর নাম ছিল কি বলতো? না, মেঘেরা। ওই যে এটা কাছাকাছি গেছে, মেঘেরা, মতে মনীষা, মতে মেঘেরা। মেঘেরা, তার স্ত্রীর নাম ছিল মেঘেরা এবং তার সন্তান ছিল। তো কি করে, তাদেরকে হত্যা করে, পাগল হয়ে গিয়ে হত্যা করে। পরে যখন তার জ্ঞান ফিরে পায়, তখন তো বুঝতে পারে অবশ্যই ভুল কাজ করছে, ভুল কাজ করছে না, অনেক বড়। এবং তিনি অভিশপ্ত হয়ে যায়, হত্যা করে। তখন এই অভিশাপ থেকে মুক্তি হওয়ার জন্য তিনি দেবতাদের কাছে যান, ঠিক আছে? তো দেবতারা তাদেরকে এই অভিশাপ মোচনের জন্য কিছু কথা বলেন, এক রাজার কাছে যেতে বলে, ঠিক আছে? বুঝছো, ইউলাস একটা রাজা ছিল, ওই রাজার কাছে যেতে বলে। তো রাজার কাছে যায়, রাজা তাকে এই অভিশাপ থেকে মুক্তি করার জন্য 12টা কাজ করতে বলে। এই 12টা কাজের মধ্যে প্রথম কাজটা ছিল একটা সিংহকে হত্যা করা। দ্বিতীয় নাম্বার কাজটা ছিল কি, এই হাইড্রাকে হত্যা করা। একটা দৈত্য ছিল যার মাথা ছিল কয়টা? 9টা মাথা ছিল, এবং এই দৈত্যকে হত্যা করতে হবে, যার নাম ছিল হাইড্রা। তো হাইড্রার আবার কি বৈশিষ্ট্য ছিল একটা, যে হাইড্রাকে তুমি যেতে কাটো, মানে মাথা 9টা আছে না, একটা মাথা কাটলে 2টা মাথা হয়ে যায়, ঠিক আছে? তো এটা তো ঝামেলা হয়ে গেল, মারবে কেমনে? একটা মাথা কাটতে 2টা হচ্ছে, মানে যত মাথা কাটবে তত বাড়বে, তাই না? বাড়তেই থাকবে। তো এটা তো এখন তো খুবই একটা কঠিন ব্যাপার ছিল। এর আগে যারা চেষ্টা করছে, কেউ আর পারে নাই মারতে, সবাই নিজেরাই মারা গেছে, মারতে পারে নাই। তো এ তো মহাবীর। তো এই একটা বুদ্ধি বাড়লো তখন। তখন ওর সাথে একটা ভাতিজা ছিল, বুঝছো, ভাতিজা ছিল একটা। তো তখন ওই বলে যে, বুঝতে পারে যে এটা তো উপায় নেই, কোনো মারার উপায় নাই। তখন তিনি বলে, আর ভাতিজাকে বলে যে, আমি যে একটা করে মাথা কাটবো, সাথে সাথে তুমি আগুন দিবা, আগুন, তাহলে ওখান থেকে 2টা মাথা হতে পারে। তা আগুন দিয়ে ওই মাথাটা পুড়িয়ে ফেলে, যে মাথাটা কাটে ওই মাথাটা আগুন দিয়ে পুড়িয়ে দেয়। এইভাবে যাকে একে সে 9টা মাথা কাটি ফেলে। পরে ওই মাথা যখন শেষ হয়ে যায়, তখন হাইড্রাকে সে মারি ফেলে। তাহলে এইভাবে মনে করো সে জয় লাভ করে আর কি যুদ্ধের মধ্যে। তো এই যে এখানে যে এই যে একটা মাথা থেকে 2টা মাথা হয়, ঠিক আছে, অর্থাৎ কোন একটা অংশ খণ্ডিত হলে সেটা থেকে নতুন প্রাণীর উদ্ভব হলো, সেই ধারণা থেকে মিলে নামকরণ করা হয়েছে হাইড্রা। এই যে তথ্যটা, ঠিক আছে, এটার নামকরণ করা হয়েছে হাইড্রা। বুঝতে পারছো? ইন্টারেস্টিং গল্প। এরকম গ্রিক পুরাণের অনেক অনেক গল্প আছে ইন্টারেস্টিং। তোমাদের এখানে তো নাই, মেডিকেলে যখন যদি পড়ো তখন দেখবা মেডিকেলে অনেক অনেক নাম আছে, বুঝছো, অনেক অনেক টার্ম আছে, টার্মিনোলজি আছে, যেগুলো আর কি গ্রিক পুরাণের অনেক অনেক দেবতাদের নামের সারিয়ে লেখা আছে, দেবীর নামের নাম অনুসারে করা আছে। অ্যাটলাস অনেকটা আর কি, অ্যাটলাস যেমন একটা বংশের নাম। ওই যে আমাদের আছে না ভার্টিব্রা আছে না, মেরুদণ্ড, ওটা এক ধরনের একটা দেবতার নাম অ্যাটলাস। এরকম অনেক অনেক আছে। যে ধারণা করা হয় যে অ্যাটলাসকে, যে ভূগোলকে ধারণ করে রাখে, বুঝছো, পৃথিবীকে ঘাড়ের মধ্যে নিয়ে আসে, এরকম একটা ধারণ করে আছে। তো অ্যাটলাস হলো আমাদের মাথাকে ধারণ করে, আমাদের এই যে মাথার নিচের যে প্রথম যে ভার্টিব্রা, মেরুদণ্ডের প্রথম কশেরুকা, এটা নাম হলো অ্যাটলাস। তো এই জন্য তারা মাথাটাকে ধরে আছে, এটা পৃথিবীকে ধরে রাখার মতো, এই জন্য নাম রাখা হয়েছে অ্যাটলাস। এরকম অনেক কাহিনী আছে। তো যাই হোক, এখানে আমরা পড়াই যাই। তারপর কি বলছে,
যে বাংলাদেশে হাইড্রার বিভিন্ন প্রজাতি। তো বর্তমানে পৃথিবীতে হাইড্রার প্রজাতির সংখ্যা কত বলতো? 40টির মতো। 40টির মতো। এটা যদি এমসিকিউ আসে, কিন্তু পৃথিবীতে হাইড্রার প্রজাতি কয়টা? 40টি, বেশি না কিন্তু। গায়ের রং, কোষিকার সংখ্যা, কোষিকা কি? একটা রোমের মতো, বুঝছো? রোমের মতো বা চুলের মতো, আমরা দেখবো একটু পরে। রোম, কোষিকা, কোষিকার সংখ্যা, দৈর্ঘ্য এবং জননাঙ্গের অবস্থান। জননাঙ্গ বলতে কি? শুক্রাশয়, ডিম্বাশয়, ঠিক আছে? এই জননাঙ্গের অবস্থান এবং আকৃতির ভিত্তিতে হাইড্রার শ্রেণী বিন্যাস করা হয়। 2008 সালে প্রকাশিত বাংলাদেশের উদ্ভিদ ও প্রাণীর জ্ঞানকোষের 4র্থ 10 খন্ড, এগুলো পড়তে হবে না, অনুসারে বাংলাদেশের 3টি প্রজাতির হাইড্রার নাম উল্লেখ করা হয়েছে। কয় প্রজাতি পাওয়া যায়? 3 প্রজাতি। বাংলাদেশে 3 প্রজাতি। একটা হলো বাদামি বর্ণের, একটা হলো সবুজ বর্ণের, একটা কি বলতো? বর্ণহীন বা হলুদ বাদামি বর্ণের। এই 3টা নাম একটা মনে রাখতে হবে, ঠিক আছে? হাইড্রা ওলিগাটিস, হাইড্রা বেরিডিসিমা, আর একটা কি বলতো? হাইড্রা বুলগারিস। এই 3টা নাম মনে রাখতে হবে, এবং কোনটার কালার কি সেটা একটু মনে রাখতে হবে, ঠিক আছে? একটু মনে রাখতে হবে। তো এখানে তোমরা বিভিন্ন ভাবে তোমরা একটা মনে রাখতে পারো। ছন্দ টন্দ দিয়ে তোমরা যদি মনে রাখতে চাও, নিজেরা ছন্দ নিজেরা ছন্দ তৈরি করলে বেশি ভালো মনে থাকে, বুঝছো? হ্যাঁ, সময় নাই, ছন্দ তৈরি করার সময় নাই, পড়াশোনাই করার শুরু করো নাই এখনো। ঠিক আছে? একটা জিনিস যখন পড়বা তখন নিজে কিভাবে মনে রাখতে পারো এগুলো ভাবতে হবে, তাহলে দেখবে অনেক ভালো মনে থাকবে, ঠিক আছে? একটু মনে রাখবে। পড়াশোনার জন্য ব্যস্ততার কারণে পড়াশোনা সময় হয় না, আমরা ফোন চাওয়ার ব্যস্ততার কারণে পড়াশোনা হয় না, বুঝতে পারছি। আসলে ফোন চাওয়ার একটা খুবই গুরুত্বপূর্ণ কাজ। দেখো, তাহলে দেখো, এই যে বিভিন্ন প্রজাতির হাইড্রার মধ্যে বাংলাদেশ সব থেকে কি হাইড্রা ভুলগারিস সুলভ বলে, এর সম্পর্কে মানে এই প্রজাতির বিভিন্ন দিক সম্পর্কে আমাদের আলোচনা করা হলো। তাহলে আমাদের বইয়ের মধ্যে যেটা আলোচনা করে সেটা কোনটা বলতো? হাইড্রা ভুলগারিস। ওকে, ওকে। তোমরা হাইড্রা তোমাদের ক্লাসে পড়ায় নাই? পড়ছো না এর আগে? না, ক্লাসে পড়াইছে কলেজে। তোমার পড়ছো বাসায়? না, আমি শিখাই না। তুমি বাসায় পড়ো নাই? কেউ পড়ে কেউ পড়ে নাই। আপনার কথা দেখো, না, এটা একটা অকওয়ার্ড একটা টপিক, বুঝছো? রসকস নেই, আরো ভালো। বুঝছো? বাসস্থান এবং স্বভাব। আচ্ছা, বাসস্থান স্বভাব মানে এটা কোথায় বসবাস করে, এর নেচার কেমন, এটা আর কি। তাহলে কি বলতো? হাইড্রা একটি কি মুক্ত জীবী প্রাণী। মুক্ত জীবী বোঝো? এই যে কিভাবে জীবন আমরা সেটার ভিত্তিতে অনেক টাইপ আছে, আমরা এর আগের অর্ধে পড়ছিলাম। কেউ আছে মুক্তজীবী, কেউ আছে পরজীবী। মুক্তজীবী বলতে সে জীবন যাপনের জন্য অন্য কোনো জীবের উপরে ডিপেন্ড করে না, স্বাধীনভাবে জীবন যাপন করে। আবার কেউ আছে পরজীবী, অর্থাৎ জীবন যাপন কোনো অন্যের উপর ডিপেন্ডেন্ট, ঠিক আছে? এই পরজীবীর মধ্যে আবার মিথজীবী আছে, তাই না? ঠিক আছে, মিথজীবী আছে। আবার এর মধ্যে আবার যে যেটা বললাম পরজীবী বললাম, পরজীবী 2 প্রকার হয়, একটা হলো অন্তঃপরজীবী, একটা কি বহিঃপরজীবী। এগুলো পড়ছো না? পড়ো না? প্রথম অর্থে আছে। অন্তঃপরজীবী বলতে দেহের ভিতরে অবস্থান করে, যেমন কৃমি। আর বহিঃপরজীবী বলতে যে রকুন আছে, দেহের বাইরে অবস্থান করে, ঠিক আছে? ওকে, দেখো তাহলে এরা কোথায় বসবাস করে? মিঠাপানিতে, খাল, বিল, পুকুর, হ্রদ, ঝর্ণা, নিমজ্জিত কঠিন বস্তু বা জলজ উদ্ভিদের পাতার নিম্ন পৃষ্ঠে সংলগ্ন থেকে নিম্নমুখী হয়ে ঝুলে থাকে। মানে এরকম দেখবা যে পুকুরে দেখবা অনেক কিছু মনে করো ডালপালা ভেসে থাকে না, এর নিচের দিকে এইভাবে হ্যাঁ এইভাবে ঝুলে থাকবে, দেখবো অনেক অনেক ছোট ছোট বই যেরকম পোকার মধ্যে দেখা যায় ঝুলে থাকে আর কি। মানে মোটামুটি বড়ই, যদি আমি বলি অ্যাকচুয়াল সাইজটা বলি এতখানি হয় আর কি, বুঝছো? এতখানি দেখতে সাইজটা। এটা তো হাইড্রা বলতেছি, হাইড্রা। তো এটা আসলে কই আমি যদি তোমরা যদি আচ্ছা তোমরা কি পাট জাগ দেওয়া দেখছো? পাট ধুইছো? আচ্ছা তাহলে দেখো, পাট হয়েছে যখন জাগ হয়ে যায় না, তখন ওই পুকুরে দেখা যায় এগুলো হাইড্রা দেখা যায়, দেখো নিচের দিকে ধরে ধরে আছে, মানে পচা পুকুরে দেখা যায়। না, চাউলের মধ্যে থাকে না, নদীর মধ্যে থাকে না, এই ময়লার মধ্যে থাকে। নদীতে আবার শ্যাওলা থাকে, পুকুরে তো শ্যাওলা থাকে। হ্যাঁ, শ্যাওলা থাকে না, ওই যে মেইনলি ভাসমান মনে করো, যেমন কচুরি পানার মধ্যেও থাকে মেইনলি। ওই যে যখন আমরা পাট ধুই ওখানে কি যে শোলা গুলা কি ভিজে থাকে না, অনেক ভাঙা ভাঙা শোলা, এই যে লেগে থাকে আর কি, বুঝতে পারছো?
এরকম। পিছলে দেখো স্থির, শীতল এবং পরিষ্কার পানিতে এদের বেশি পাওয়া যায়। ওকে, শীতল পানিতে পাওয়া যায়, স্থির স্রোতের মধ্যে পাওয়া যায় না, এদের বললাম নদীতে এরকম পাওয়া যায় না, ডিগিতে পাওয়া যায়। বড় নদীতে পাবে। হ্যাঁ, পাওয়া যাইতে পারে। উষ্ণ ও চলমান পানিতে এদের খুব কম পাওয়া যায়। ক্ষুধার্ত অবস্থায় দেহ এবং কোষিকাকে সর্বোচ্চ প্রসারিত করে পানিতে দুলতে থাকে। কৌশিকা বলতে এই যে কোষিকা, এই যে এগুলা চুলের মতন একটা, বুঝছো? এইগুলা কি দোলায়, এগুলো দোলার মধ্যে খাবার গ্রহণ করে, খাবার ধরে, শিকার করে। আমরা একটু পড়বো এগুলা। দেখো কোনো কিছু সংস্পর্শে দেহকে সংকুচিত করে ফেলে। অর্থাৎ মনে করো এখানে আছে, টাচ করলে কি হবে? সংকুচিত হয়ে যাবে। কোনো আশেপাশে কোনো একটা কিছুতে মানে স্পর্শ অনুভব করলে সংকুচিত হয়ে যায় আর কি। যেমন যোগের মতো আর কি। যোগ দেখছো না? কিছু দেখছো না? কিছু যায় তখন, হ্যাঁ, কিছু দেখো টাচ লাগলে ছোট হয়ে যায়, বুঝছো? এরকম একটা। একটা ফুল আছে নাকি জানি লজ্জাবতী লজ্জাবতী ফুল না, ওটা গাছ। দেখো, গাছ। হ্যাঁ, তার এরা কি মাংসাশী, বুঝছো? তার মানে কি মাংসাশী বলতে ছোট ছোট প্রাণী খায়। এরাই ছোট, তাহলে কাদেরকে খায়? পড়ছো না একটা, ওই যে জু প্লাঙ্কটন, হ্যাঁ পড়ছো? ফাইটো প্লাঙ্কটন, জু প্লাঙ্কটন। তো এই যে জু প্লাঙ্কটন জাতীয় খাবার গুলা খায়, আর ছোট ছোট আরো আছে জু প্লাঙ্কটন, ওইগুলাই খায় আর কি। কোষিকার সাহায্যে খাদ্য গ্রহণ করে এবং চলাচল করে দেহের সংকোচন প্রসারণ ও কোষিকার সাহায্যে এগুলো করে আর কি। দেহ প্রাচীরের মাধ্যমে ব্যাপন প্রক্রিয়ায় শ্বসন এবং রেচন সম্পন্ন করে। এই জিনিসটা একটু বলি। তাহলে এদের শ্বসন এবং রেচন সম্পন্ন করে কিসের মাধ্যমে? দেহ প্রাচীরের মাধ্যমে। কারণ দেখো যে শ্বসন রেচন, এরা জন্য উন্নত প্রাণীতে কি থাকে? তন্ত্র থাকে। এদের কি আছে তন্ত্র? এরা তো কোষীয় গণমাত্রার প্রাণী, কোষ টিস্যু মাত্রার। এর তো অঙ্গ হয় না, তন্ত্র তো দূরের কথা। এই জন্য এরা এদের দেহের মাধ্যমে না, ঠিক আছে? দেহ প্রাচীরের মাধ্যমে, এটা মনে রাখতে হবে। এদের মুকুল উদ্গম ও দ্বিবিভাজনের মাধ্যমে কি? অযৌন জনন। এদের মুকুল তৈরি হয়, মুকুল বোঝো না? ওই যে মুকুল যদি বলি, আমের মুকুল তো, ওটা তো বলি না, ভালো করে বলি আমি। যদি বাঁশ গাছ দেখছো, বাঁশের যে মুকুল বের হয় দেখছো না? ওটা কি যেন বলে? কোরল আছে না? বাঁশের কোরল যেরকম, এরকম এদের দেহ থেকে বের হয় আর কি। পরে ওটা খণ্ডিত হয়ে কি হয়ে যায়? স্বাধীন প্রাণী হয়ে যায় এরকম। আবার কি এই যে দ্বিবিভাজন, মানে কি একটা অংশ কেটে গেলে কি হবে? আরেকটা হয় না? তো এটাই আর কি এরকম। তো জননগত সৃষ্টির মাধ্যমে আবার কি করতে পারে? যৌন জন্ম সম্পন্ন হয়। তাহলে এদের মধ্যে অযৌন জন্ম হয়, আবার কি হয়? যৌন জন্ম হয়। এই জন্য এদের পুনরুৎপত্তি ক্ষমতা অনেক বেশি। হাইড্রার পুনরুৎপত্তি ক্ষমতা কি? প্রচন্ড। এই যে তার মানে দুই ভাবে আমরা কি শুধুমাত্র যৌন প্রজনন করতে পারি, এরা তো কত ভাবে করতে পারে। ঠিক আছে, এখন দেখো এই যে শ্রেণী বিন্যাসতাত্ত্বিক অবস্থান কোথায় কোথায় অবস্থান করতেছে একটু দেখে নিবা। ঠিক আছে, এখন দেখো এই যে আকার আকৃতিটা কেমন। আকার আকৃতি, হাইড্রায়ের দেহ নরম। কেমন? নরম, এক ছোট প্রাণী, অনেকটা নলাকার। এই যে এরকম কলামের মতো নলাকার। দেহের এক প্রান্তে মুখ খোলা। অর্থাৎ মনে করো বিষয়টা যদি এরকম বলি, এরকম একটা হাইড্রা আছে, এই পাশে মনে করি মুখটা খোলা, আরেক পাশে কি বলতো? বদ্ধ। এরকম যে পাশে খোলা ওটা মুখের প্রান্ত আর কি। এক প্রান্ত খোলা বা ওরাল। ওরাল বলতে কি? মৌখিক প্রান্ত, আর একটা কি অপ্রান্ত বন্ধ বা ক্লোজ থাকে। খোলা প্রান্তে মুখছিদ্র অবস্থিত আর কি, মুখ থাকে। আর বদ্ধ প্রান্তটি কোনো বস্তুর সাথে যুক্ত থাকে, যেটা বললাম এই যে পুরো একটা বস্তুর সাথে যুক্ত থাকে, এটা হ্যাঁ। দেখো দেহ কি বলতো? অরীয় প্রতিসম। এটা কোথায় পড়ছিলাম বলতো? রেডিয়াল সিমেট্রি কোথায় পড়ছিলাম? এটা প্রথম অধ্যায়ে আছে না? প্রথম অধ্যায়ে আছে এটা। হ্যাঁ, বিভিন্ন আছে। তো এটা হলো অরীয় প্রতিসম। অরীয় বলতে কি? এই যে আমরা এই যে কেন্দ্র বরাবর এইভাবে বিভিন্ন দিক দিয়ে ভাগ করতে পারি, লম্বা ভাগ করতে পারি, বুঝছো? এটা বলা হলো কি? অরীয় প্রতিসম বলা হয় থাকে। ওকে, না বুঝলে কোনো সমস্যা নেই, প্রথম অধ্যায়ে যখন পড়বা তখন বুঝে যাবে। দেখো 10 থেকে 30 মিলিমিটার পর্যন্ত লম্বা হতে পারে। প্রায় কি বলতো? 1 মিলিমিটার চওড়া বললো আর কি। লম্বা কত হতে পারে? 10 থেকে 30 মিলিমিটার, আর চওড়া হলো 1 মিলিমিটার। একটু মনে রাখতে পারো চাইলে। এখন দেখো এই যে হাইড্রা, প্রজাতিবিদ্যায় হাইড্রার বর্ণ বিভিন্ন ধরনের হয়ে থাকে। একটু দেখলাম আমাদের বাংলাদেশে 3 প্রজাতির পাওয়া যায়, এদের কালার আবার ভিন্ন ভিন্ন আছে। 3টার নামও তো মুখস্থ রাখতে হবে, যেটা বললাম। হাইড্রা ভুলগারিস প্রায় কি বর্ণহীন বা হালকা হলুদ বাদামি।
যদি বলে যে হাইড্রা বুলগারিসের বর্ণ কেমন, যদি বর্ণহীন লেখে সেটা রাইট, অপশনে দুইটা থাকবে না। আর যদি বলে হালকা হলুদ বাদামি সেটা অ্যান্সার রাইট হবে। তবে গৃহীত খাদ্যের প্রকৃতি অনুসারে কি বর্ণ ভিন্ন দেখা যায়, অর্থাৎ এটা তো মানে শস্য, দেহের প্রাচীরটা কি অনেকটা শস্য, তো ভেতরে কি ধরনের কোন কালারের খাদ্য সে খাইলো তার উপরে তার দেহের কি কালার পরিবর্তন হতে পারে। আবার এরা আবার কি এদের আবার মানে এদের মধ্যে পরজীবী বসবাস করে, আবার ছত্রাক, হাইড্রার মধ্যে হ্যাঁ বিভিন্ন শৈবাল আর কি, আমরা দেখবো একটু পরে। তো বসবাস করার কারণে কি হবে, এদের দেহের কালারটা চেঞ্জ হয়ে যায়। এদের কালারটা মেনলি ওরাই বিভিন্ন ধরনের যেগুলো যারা পরজীবী বসবাস করে তাদের কালারের কারণে কি হয়ে যায়, চেঞ্জ হয়ে যায় আর কি। তবে এটা হলো কি উপকারী একটা, বুঝছো? হ্যাঁ, এটা বলা যায় যে কি বলা যায় বলো তো, মিতজীবী, ঠিক আছে, মিতজীবী বলা যায় আর কি। অর্থাৎ দুইজনে উপকারিতা হবে। কেন কিভাবে উপকারিত হয় এটা আমরা পরে পড়বো, নিচে আছে কে কিভাবে উপকারিত হচ্ছে আমরা দেখবো, বুঝছো? বহির্গঠন বাহিরভাবে দেখতে কেমন, দেখো একটি হাইড্রা এর দেহকে প্রধানত 3টে অংশে ভাগ করা যায়। কয়টি অংশে? 3টি। একটা হলো কি হাইপোস্টোম দেহকাণ্ড, আর একটা হলো পদতল বা পদশক্তি। কয়টি বলো তো? 3টি। আচ্ছা, আমরা নর্মাল ভাবে যদি দেখি আমাদের এটাকে ঘাস পুরিঙ্গে পড়ছো, আমাদেরকে যদি বলি আমাদের দেহকে কয়টা অংশে ভাগ করতে পারি আমরা? 3টা। একটা হলো মাথা, একটা বক্ষ, একটা উদর। পাটা এগুলো বাদ, এগুলো উপসঙ্গিক মানে আনুষঙ্গিক অঙ্গ। তাহলে কি আমাদের 3টে অংশ, একটা মাথা মস্তক, একটা কি বক্ষ, একটা কি উদর। তো এই যে হাইড্রারও 3টে অংশ আছে, কি কি? একটা কি হাইপোস্টোম, কি বলতো? হাইপোস্টোম, আর একটা কি দেহকাণ্ড, আর একটা কি বলতো? পাদশক্তি বা পদশক্তি। তাহলে কি বললাম, একটা হলো হাইপোস্টোম যেটা মাথার মতো মনে রাখতে পারো, আর একটা হলো দেহকাণ্ড, আর একটা কি বলতো? পাদশক্তি। ঠিক আছে, এটা মুখস্থ করতে হবে, একদম মনে রাখতে হবে। হাইপোস্টোম, দেহকাণ্ড, পাদশক্তি, 3টে অংশ আছে। এখন দেখো ইন্ডিভিজুয়াল যদি আমরা পড়ি, হাইপোস্টোমটা কি? এটি দেহের মুক্ত প্রান্তে অবস্থিত। কোনটা? এই যে আমরা খোলা প্রান্ত দেখলাম না, এদিকে অবস্থান করতেছে। আর পিছনটা যেটা আছে ক্লোজ, এটা হলো পাদশক্তি, অর্থাৎ এটা দিয়ে ধরে রাখে চাকতি, এটা দিয়ে কোনো একটা বস্তুকে ধরে তার সাথে ওর যে অবলম্বন হিসেবে ধরে রাখে আর কি। আর এই পাশে এই যে এখানে এই যে মনে করো প্রাচীরটা, এটাকে বলতে পারো কি বলতো? হাইপোস্টোম বলতে পারো। এটাকে কি বলতে পারো? এটা হলো হাইপোস্টোম। তাহলে হাইপোস্টোম এটা মুক্ত প্রান্তে অবস্থিত, একটু উঁচু মতো। এটা কি আকৃতি বলতো? মোচাকৃতি। এটা হলো মোচাকৃতি, ছোট ও সংকোচন প্রশংসী। এই তো মুখটা সংকোচন প্রসারণ না। তাহলে এটা কি হবে? ছোট এবং সংকোচন প্রশংসীল, বুঝছো? আচ্ছা, এটা মুখের মানে ওরালের ক্যাভিটি বলতে পারো আর কি। তার মানে এটা কি সংকোচন প্রসারণ হতে পারে। তো মনে করো এটা সংকোচন প্রসারণের মাধ্যমে কি করতে পারে? মুখ ছিদ্রটাকে কি করতে পারে? সংকোচন প্রসারণ করতে পারে, এরকম বিষয়টা। সংকোচন প্রসারণশীল এর চুট আর বৃত্তাকার মুখচিত্র অবস্থান করতে, দেখছো? তাহলে আমাদের ঠোঁটের মতো মনে করো অনেকটা কি ঠোঁটের মতো। এটা সংকোচন হলে কি হবে? মুখচিত্রটা ছোট হয়ে যাবে, প্রসারণ হলে বড় হবে, এরকম একটা গঠন। তাহলে এই যে আমরা যদি দেখি এখানে নিচের দিকে আছে, এই যে এখানে, তাহলে এটা কি বলতো? মুখছিদ্র। এই চারপাশের যে চূড়ো, এই যে উঁচু স্থানটা, এই যে এটা কি বলতো? হাইপোস্টোম। এটা হলো, আর এর মাঝে কি থাকে? একটি ছিদ্র থাকে, তাকে কি বলবো আমরা? মুখছিদ্র। এটা তাহলে ওরাল ক্যাভিটির মতো অবস্থান করে, ঠোঁটের মতো হাইপোস্টোমটা অবস্থান করে। এখন দেখো এটা আমরা বুঝলাম। তাহলে মুখছিদ্রের খাদ্য গৃহীত বা অপাচ্য অংশ বহিষ্কৃত হয়। তাহলে এই যে মুখ, যেটা মুখের মাধ্যমে খাদ্য গ্রহণ করবে এবং এটা আবার যেটা অতিরিক্ত মানে অবশ্যই অংশটা বের করে দিবে। মানে এদের কিন্তু কি নাই? পায়ে ছিদ্র নাই। যেহেতু ওই যে তল দেশের তো ক্লোজ, এখানে ছিদ্র আছে কোনো, তার মানে এখান দিয়ে খায়, এখান দিয়ে বের করে দেয়। কিসের মতো বলো তো? বাদুরের মতো না? বাদুরের মতো। এটা মনে হয়। তাহলে দেখো, হ্যাঁ, তাহলে দেখো পরেরটা টপিক কি বলতো? দেহকাণ্ড।
দেহটা পরের পার্টটা। তাহলে হাইপোস্টমের নিচে থেকে পাদচাকতির উপর পর্যন্ত, তাহলে মনে করে যে এটা হাইপোস্টম, এখান থেকে শুরু করে এর দিকে টুপিটা কি হবে, আমাদের দেহখণ্ড বা ট্রাঙ্ক বলতে পারো। হ্যাঁ, নিচ থেকে পাদচাকতি পর্যন্ত আমাদের কি বলি আমরা, এটা হলো আমাদের দেহখণ্ড। এটা কি সংকোচন প্রসারণশীল, কি হতে পারে, সংকোচন প্রসারণ করতে পারে, অংশটি হলো দেহখণ্ড। নিচে বর্ণিত অংশগুলো পাওয়া যায় এর মধ্যে আর কি। কি কি অংশ পাওয়া যায়? এক নম্বর বলছিল কোষিকা, যেটা ওই যে বললাম চুলের মতো। বুঝছো, এই যে চুলের মতো, এই দেখ এখন দেখো এখান থেকে বের হয়েছে আর কি। অর্থাৎ এই যে এখানে আমরা হাইপোস্টম দেখলাম, হাইপোস্টের নিচ থেকে এইভাবে বের হয়েছে চারপাশ থেকে, ঠিক আছে। এগুলো হলো কি বলতো, কোষিকা বলা হয় থেকে, কোষিকা। ওকে, হাইপোস্টমের গোড়ার চারদিকে, কোথা থেকে, গোড়ার চারদিকে, নিচের দিকে বলতে পারো, গোড়ার চারদিকে থেকে 6 থেকে 10টি সরু, কটি থাকে, রেঞ্জটা মনে রাখতে হবে, 6 থেকে 10টি মুখস্থ করতে হবে। 6 থেকে 10টি সরু সংকোচনশীল, কিসিল, সংকোচনশীল, দেহ অপেক্ষা লম্বা এবং ফাঁপা সুতার মতো কোষিকা অবস্থান করে। এই দেখো হাইড্রা, কিন্তু হাইড্রা থেকে এগুলো বড় বড় হয়, বুঝছো। হাইড্রা থেকে যদি এখন শুরু দেখা যাচ্ছে, হাইড্রা থেকে হ্যাঁ এটা বড় হয়, ওগুলো ছোট করতে পারে তারা চাইলে, সংকোচন। হ্যাঁ সংকোচন করতে পারে। তো প্রত্যেক ব্যাটারে দেখো থাকে কোষিকার বহিঃপ্রাচীরে অসংখ্য ছোট টিউমারের মতো নেমাটোসিস্ট কি থাকবে, ব্যাটারি থাকবে। সহজ কথায় বলি, মনে করে এই যে আমরা কোষিকা বললাম না, এই যে জায়গা জায়গায় দেখো কি, এই যে টিউমারের মতো দেখা যাচ্ছে, ঠিক আছে, এদেরকে বলি আমরা কি, নেমাটোসিস্ট ব্যাটারি। কি বলবো, এর মধ্যে কি থাকবে বলো তো, শুক্রাশয়, ডিম্বাশয়। নেমাটোসিস্ট ব্যাটারি মানে নিউরোসাইট নামক কিছু ধরনের কি থাকবে, মানে কি থাকবে বলতো, কোষ থাকবে, ঠিক আছে। হ্যাঁ, কোষ থাকবে, যেগুলো আমাদের বিভিন্ন ধরনের কাজ করে দেখবো আমরা, যে যেমন খাদ্য মানে শিকারে, প্রতিরক্ষায়, আত্মরক্ষায়, এগুলাতে কাজ করে, চলনে সহায়তা করে, আমরা একটু পড়বো আর কি। তাহলে এদের মধ্যে কি থাকবে, এই যে টিউমারের মতো, কোষিকাতে টিউমার মতো, এই যে দেহতেও থাকে টিউমারের মতো অনেকগুলো কি থাকবে, যে দেখা যায়, গঠন দেখা যায়, এদেরকে বলা হয় নেমাটোসিস্ট ব্যাটারি, ঠিক আছে। প্রত্যেক নেমাটোসিস্ট, প্রত্যেক ব্যাটারিতে থাকে কয়েকটি করে বিশেষ ধরনের কি, নেমাটোসিস্ট থাকবে। ওকে, নেমাটোসিস্ট কি, এই যে একটু পরে জান, বিস্তারিত জানবে। এই যে টিউমারের মতো কারখানা একটা কোষ থাকবে ওখানে একটা, ঠিক আছে। ওটার মধ্যে বিভিন্ন ধরনের আমরা দেখবো একদম বিস্তারিত, ওর মধ্যে কি থাকে, কিভাবে গঠন করে, কাজ কি, এই নেমাটোসিস্টের প্রকারভেদ কি, নিউরোসাইটের, খুব সবই জানবো। কোষিকা এবং ও নেমাটোসিস্ট পারস্পরিক সহযোগিতায় কি করে, আহার গ্রহণ করে, চলন এবং আত্মরক্ষার অংশগ্রহণ করে। মনে করে একটা, যে আমরা তো অঙ্গ না, যে তো অঙ্গ তো নাই, হ্যাঁ তো টিস্যু মাত্র অঙ্গ, মনে করো অঙ্গের মতো আর কি, আমাদের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ আছে না, মনে করো এরকম একটা এদের একটা অঙ্গ, বুঝতে পারছো। তাহলে দেখো পরেরটা কি বলতো, মুকুল, ওই যে বাঁশের কি যেন বললাম, কোরের মতো। গ্রীষ্মকালে যখন পর্যাপ্ত আহার পাওয়া যায়, তখন কি হবে, মুকুল সৃষ্টি অনুকূল সময়। অবশ্যই মুকুল তো যখন খাবার পাওয়া যাবে তখনই তৈরি করবে, নিজেই খাবার পায় না, আবার একটা তৈরি করবো, তাকে খাবার দিতে হবে না। তো সব বিষয়ের ক্ষেত্রেই মুকুল তৈরি হয় অনুকূল পরিবেশে, যখন পর্যাপ্ত পরিমাণে খাবার পাওয়া যায়, পুষ্টিতে এ তৈরি হয় আর কি। তাহলে কখন মুকুল তৈরির উপযুক্ত সময়, গ্রীষ্মকাল। ওকে, এখন দেখো এই মুকুল কি করে, এই যে প্রজননে সহায়তা করে, অঙ্গজ প্রজনন যেটা বললাম, অযৌন প্রজনন একটু আগে বলে আসলাম। প্রত্যেক মুকুল এক একটি করে কি নতুন সদস্যের জন্ম দেয়, তাই না। মুকুল উদ্গম হাইড্রের অন্যতম অযৌন জনন প্রক্রিয়া। ওকে, পরটা দেখো জনন অঙ্গ, এদের কি বললাম, এরা অযৌন জনন করে, পাশাপাশি এদের কি আছে, জননাঙ্গ আছে, যৌন জনন করে থাকে। তো এদের যে জননাঙ্গ আছে, আমাদের দেখি যদি উন্নত প্রাণীদের ক্ষেত্রে, শুক্রাশয় হলো পুরুষদের মধ্যে, ডিম্বাশয় হলো মেয়েদের মধ্যে। তবে হাইড্রা হলো কি বলতো, এদের মধ্যে এরা উভলিঙ্গ বলতে পারে, উভলিঙ্গ, অর্থাৎ এদের মধ্যে কি আছে বলতো, শুক্রাশয় আছে, ডিম্বাশয়। উপর দেখো, উপর দিয়ে কি আছে, শুক্রাশয়, ডিম্বাশয়। ওই দিন কেঁচো দেখাইলাম, কেঁচোর মধ্যে কি বলতো, এটা উভলিঙ্গ প্রাণী। এদের মধ্যে কি থাকে, স্ত্রী জননাঙ্গ, পুরুষ জননাঙ্গ থাকে, ঠিক আছে। কোনটা কত খণ্ডকে থাকে মনে আছে কি, 15 17
ভুল হয়ে গেছে 14 আর কত 18 মনে হয়। হয়তো প্র্যাকটিক্যাল একটু তো পড়ে নিবা। দেখো তার মানে দেখো এই এরা কি অনশট এটা কিছু বুঝতে পারতো? অংশটি ভালোই বুঝছে, ক্লাসটা করে দেখি। প্রত্যেকদিন পরে পরে মনে থাকে না, আর এরা অনশটে কি মনে মানে বেসিক আমি বলেছি কিভাবে মনে রাখতে হবে, ঠিক ওগুলা দিছি, এটাই আর কি। উপকার হচ্ছে না? এই তো ওই ক্লাসটা করলে উপকার হবে। আবার যদি একবার করো, এত বড় লেকচার একবারে তো হয় না, মুখস্থ তো হয় না। তো ওই যে কথা বলে একটু লিখে নিবা। কত ঘন্টা লিখছে? 1.5 ঘন্টা লাগে না, 1 ঘন্টা 1.5 ঘন্টার কম। ঘন্টা 15 মিনিট কি এরকম? ওয়ান ক্লাস 7 ঘন্টা সেরকম। আরে আমি ছিলাম না, না, এটা ছোট। পরে ও। একদিন আছে না। আমাদের পরীক্ষা ছিল তো একদিন এক ক্লাস পড়াই দিছে, মানে এর আগে ওদেরটা একদিনে শেষ করে দিয়েছে। তাই 1.5 ঘন্টা লাগে না। হ্যাঁ, একটা ক্লাসে একটা হতে শেষ। ওই যে এর আগে ওদের আর কি দিব তুমি কি পড়া দিবে না? মুখস্থ তো করে দেওয়া যাবে না, মুখস্থ করে দিতে টাইম লাগবে। যেমন আজকে একটা পরে মুখস্থ মতো হবে, একটু পরে দেখি আবার দেখাচ্ছি। তাহলে কি এটা বলতো, দেহকাণ্ডের উপরের অর্ধাংশে কি থাকবে বলতো? এক বা একাধিক কোন আকার শুক্রাশয় থাকবে, একটা বা একাধিক থাকতে পারে। এবং নিচের অংশে কি থাকবে? ডিম্বাশয় থাকবে। ঠিক আছে, তাহলে উপরে থাকবে কি বলতো? শুক্রাশয়, নিচে থাকবে কি? ডিম্বাশয় থাকবে। ওকে, এগুলা কি বলতো? অস্থায়ী যৌনাঙ্গ দেখা যায়। এটা আবার কেন বলতো? তার মানে দেখো, এই যে উন্নত প্রাণীদের ক্ষেত্রে তো শুক্রাশয় তো ফিক্স পুরুষে থাকবে, কিন্তু এদের ক্ষেত্রে কিন্তু কি কখনো থাকে কখনো থাকবে যখন আমাদের প্রজননের সময় হবে, তখন তৈরি হবে। প্রজননের সময় হবে, আমরা এটা বিস্তারিত পড়বো একটু পরে। আমাদের এই যৌন জনন কিভাবে হয়, অযৌন জনন কিভাবে হয়, এগুলো আমরা দেখবো। কখন হয়, কিভাবে হয়, আমরা দেখবো। তাহলে এটা কিন্তু যখন প্রজনন, তখন মানে দরকার প্রজনন হবে, তার আগে এটা তৈরি হয়, আবার শেষ, প্রজনন শেষ, এদের অবস্থান শেষ, কাজ শেষ, এগুলো আমরা দেখবো। ওকে, তারপরটা কি আছে বলতো? পাদশক্তি। তাহলে দেখো, যে কাণ্ডে নিম্ন প্রান্তে অবস্থিত গোল বা চাপা অংশটি কি বলা হচ্ছে? নিচের দিকে থাকবে, নিচের পৃষ্ঠে দেখানো যাচ্ছে না, যে পায়ের মতো, পায়ের তলা তলা আছে না, ওরকম বিষয়টা, পায়ের তলার মতো। চাপা অংশটি হলো পাদশক্তি বা পাদতল বলা হয় থাকে। কাজ কি বলতো? এখান থেকে খরিত মানে এই যে এখান থেকে অনেক 8 জাতীয় কিছু পদার্থ খরিত হয়, যেটা দেখি কোন একটা বস্তুকে ধরে রাখতে পারে, বুঝছো? আটটা মানে অ্যাটাচ থাকতে পারে। আট হলো রসের সাথে প্রাণী কোন তলের সাথে লেগে থাকে। এই চাকতি কি বলতো? বুদবুদ সৃষ্টি করে, প্রাণীকে ভাসিয়ে রাখতে সাহায্য করে। এটা মনে রাখতে হবে। দেখো, চাকতির ক্ষণপথ গঠনকারী কোষের সাহায্যে গ্লাইডিং চলনও সম্ভব হয়। ক্ষণপথ গঠন বুঝতে হয়। আমি এমন বাইরের চলন দেখছো? ক্ষণপথ ওই যে কিছু পোকা আছে না, শুভোকা, দেখো যে শুভোকা দেখছো না, এইভাবে এইভাবে যে এইভাবে ডেউ পেরে বেড়ে যায়, দেখছো না? এই যে এইভাবে এইভাবে যায়, এইভাবে কি শুভোকা তো যায় না, কিছু দূর যাওয়ার পর পিছন চাপায়, এই যে এইভাবে যায়, এইভাবে পিছন চাপায় সামনে চলে যায়। যায় না? তো ক্ষণপথ তৈরি করার মাধ্যমে যায় আর কি, যে এমন বাইরের চলনের মতন একটা। ওই যে এটা কি হতে পারে, যে মাঝে বাঁকালো পরে আবার উঠে যায়, এইভাবে এইভাবে যায়, এই যে এইভাবে যায়, এইভাবে, ঠিক আছে? তো এইভাবে আর কি যায় ক্ষণপথ সৃষ্টি করার মাধ্যমে। তাহলে এখানে কি বুঝলাম আমরা? পাদশক্তিতে কি জানতে হবে? এটা থাকে হলো একদম ক্লোজ পার্টের দিকে, তাই না? এবং এখানে যেটা মনে রাখতে হবে, এখানে কি তৈরি করে বলতো? বুদবুদ তৈরি করে। বুদবুদ তৈরি করার কারণ কি? ভেজ রাখতে সাহায্য করে। তার কারণ যদি বুদবুদ করলে কি হয়, আমাদের যে মানে একদিকে বিষয়টা যেমন মনে করো, যদি বলি এই যে রকেট গুলো চলে কিভাবে বলতো? রকেট কিভাবে চলে? রকেট এটা হলো ওই যে নিউটনের তৃতীয় সূত্র অনুসারে চলে। প্রত্যেক ক্রিয়ারে বিপরীত এবং সমান প্রতিক্রিয়া রয়েছে। অর্থাৎ গ্যাস গুলো পিছনের দিকে দিচ্ছে গতিতে, সামনের দিকে একটা সময় বেগ লাভ করছে, যার কারণে সামনে যাচ্ছে, তাই না? এমনটাই তো মনে করে, এমনটাই যে এই যে এগুলা যখন ভেসে থাকে, তখন বুদবুদ ছেড়ে দেয়, এটা একটা কি করে উপর দিকে উঠে যায় না, হাওয়া কি উপরে যাবে না, এর কারণে মনে হয় যে তার সে একটা নিচের দিকে একটা বল কাজ করে আর কি, বুঝছো? সেখানে সে ভেসে থাকতে পারে আর কি। তাহলে এখানে আমরা কি কি পার্ট বললাম বলতো? আমরা দেখলাম এখানে হাইড্রার নামকরণ করেছে কিছু উপরে, ওইটা হাইড্রা নামে একটা দৈত্যের নামকরণ হিসাবে, যেটা এটা আমাদের মহাবীর হারকুলিস মারছিল আর কি। তো এখানে দেখলাম যে আমাদের কত প্রজাতি আছে পৃথিবীতে? 40 প্রজাতির আছে। তার মধ্যে বাংলাদেশ আছে কয় প্রজাতি? 3 প্রজাতি।
এবং হাইড্রের নামকরণ কে করেছে? বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস। বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস, তাই না? এবং এই যে আবিষ্কারক কাকে বলা হয়? হাইড্রার বিজ্ঞানী টেম্পলাকে, ঠিক আছে, টেম্পলাকে করা হয়েছে। এখন দেখো এই যে হাইড্রা দেখলাম, হাইড্রার আবার 3টা পার্ট আছে দেহে। কয়টা পার্ট? 3টা। একটা দেখলাম কি হাইপোস্টম, একটা হলো কি দেহকাণ্ড আর একটা হলো পাদচাকতি, তাহলে 3টা পার্ট আছে। এবং আমরা দেখলাম এখানে যে হাইপোস্টম ছিল এটা কি বলতো? ওরাল ক্যাভিটির মতো, অর্থাৎ আমাদের মুখচিত্রের ঠিক নিচের দিকে থাকে, চারপাশে থাকে, এটা দেখলাম। এবং মুখচিত্রের মাধ্যমে কি করে? সে খাদ্য গ্রহণ করে এবং অপাচ্য অংশ কি করে দেয়? বের করে দেয়, এটা করে, বর্জ্য নিঃষ্কাশন করে। এবং দেখলাম যে হাইপোস্টামের নিচের দিকে কি হাইপোস্টাম সংকোচন প্রধানশীল, অর্থাৎ প্রয়োজনে মুখ ছিদ্র ছোট করতে পারে, বড় করতে পারে। এবং এরপরে দেখলাম কি আছে আমাদের, এরপরের পার্টটা হলো আমাদের দেহকাণ্ড। তো দেহকাণ্ডের শুরুতে দেখলাম কোষিকা আছে, এবং কোষিকাতে কি থাকে? নেমাটোসিস ব্যাটারি থাকে, অর্থাৎ টিউমারের মতো গঠন থাকে, যেটা কি করে বলতো? নেমাটোসিস ধারণ করে, মানে নিউক্লিওসাইড কোষ থাকে ওখানে অনেক, আমরা পরে জানবো এগুলো সম্পর্কে। এটার কাজ কি? যেমন খাদ্য গ্রহণ, তাই না, শিকার, খাদ্য গ্রহণ, তাই না, আবার আত্মরক্ষা, এগুলো চলনে সহায়তা করে। তারপর দেখলাম দেহকাণ্ড। দেহকাণ্ড দেখলাম নির্দিষ্ট একটা, তার তো আমরা একটু দেখলাম, তার সাইজটাও পড়লাম, কত সাইজটা ওটা একটু মনে রাখতে হবে। তারপরে দেখলাম মিলিমিটার, আর ব্যাস ছিল, আমি প্রশ্ন ছিল 1 মিলিমিটার, ওইগুলো আমরা মস্ত রাখবো একটু। তারপরে এটা কি দেখলাম? তার দেহের মধ্যে কি থাকে বলতো? উপরে শুকনো থাকে, নিচে কি থাকে? ডিম্বাশয় হয়ে থাকে। এগুলো কিন্তু কি অস্থায়ী, প্রয়োজনে এগুলো ডেভেলপমেন্ট করবে, পরে আবার কাজ শেষ হলে এগুলা বিলীন হয়ে যাবে। অর্থাৎ এখানে যেটা আরো বুঝলাম, এটা একটা উভলিঙ্গ প্রাণী। কি প্রাণী? উভলিঙ্গ প্রাণী। তার নিচের দিকে কি দেখলাম বলতো? এখানে একটা আমাদের মুকুল তৈরি হয় দেহকাণ্ডের মধ্যে। মুকুল কি করে? অযৌন প্রজননে সহায়তা করে, অর্থাৎ মুকুলটা এক পর্যায়ে বড় যখন হয় তখন এটা মাতৃদেহ থেকে সেপারেট হয়ে স্বাধীনভাবে নতুন প্রাণী হিসাবে উৎপত্তি লাভ করে আর কি। এবং নিচের দিকে একটা পার্ট দেখলাম, সেটা হলো পাদচাকতি, তাই না, বা পদচাকতি। এটা দ্বারা কি করে বলতো? কোন একটা বস্তুর সাথে আটকে রাখে। কিভাবে আটকে রাখতে পারে? তার কারণ এখান থেকে এক ধরনের আঠা জাতীয় পদার্থ খরিত হয়ে থাকে, যেটা দিয়ে লেগে থাকে, তাই না। এবং এইটার আরেকটা কাজ আছে পাদচাকতি, সেটা কি করে? বুদবুদ তৈরি করে, যেটা ভেসে থাকতে সহায়তা করে। এইগুলোই ছিল আজকে আমাদের এখানে টপিক। তো এগুলো মনে থাকবে না? সহজ না কঠিন? সহজ। এখন দেখো, আজকে বিষয় পড়াবো না, পরের দিন থেকে বলবো দ্বিস্তরী বা ডিপ্লোব্লাস্টিক প্রাণী। ঠিক আছে, অনেক মেলা হয়েছে না? শুরু